রাজনীতি মানে শুধু বক্তব্য নয়, রাজনীতি মানে জবাবদিহিতা। এখানে প্রশ্ন থামে না, কথা ঘোরে না। মুখোমুখি যুক্তিতর্কে উঠে আসবে ক্ষমতার আসল চিত্র। দেশের রাজনীতি, সিদ্ধান্ত আর ক্ষমতা, এসব নিয়ে এক্সপ্রেস হোম রিয়ালিটি প্রেজেন্টস পাওয়ার টক বাংলাদেশ। আপনাদের সবাইকে যুক্তরাষ্ট্রের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি, আমি লাভলি হোসাইন। পাওয়ার টক বাংলাদেশে আজকের আয়োজনে আমাদের সাথে আছেন স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত ওয়াহিদুন নবী, এবং তিনি একজন এয়ারলাইন ক্যাপ্টেন অলসো। আপনাকে প্রথম আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টেলিভিশনে। আসসালামু আলাইকুম রাবিয়া আপা, ধন্যবাদ বাংলাবান টেলিভিশনকেও এবং দর্শক যারা দেখছেন অন এয়ারে আমার শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি, আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি। আপনার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিলেন কিছুদিন আগে, যেখানে আপনি লিখেছিলেন, আমার জীবনটা তিতে করে দেয়ার কুশীলব মামুন খালেদ সাব ফিলিংসটা কেমন। কি বোঝাতে চেয়েছিলেন আপনি এমন একটা স্ট্যাটাস দিয়ে? ওয়েল, আমার প্রথমে একটু সংক্ষেপে বলি। আমি ফ্যাসিস্ট রেজিমের অন্তত পক্ষে 2006 থেকে 2026 20 বছর সংগ্রাম করা, এবং আমি প্রতিটা মুহূর্ত আহ, এই এই ফ্যাসিস্ট রেজিমের ভিকটিম বলা চলে। বিকজ আমি কখনো সত্য বলতে দ্বিধাবোধ করিনি, ভয় পাইনি, এবং এক এক সময় জীবন বাঁচাতে আমাকে পালিয়ে আসতে হয়। কারণ দেখলাম যে যদি বেঁচে না থাকি তাহলে তো বিপ্লব বা কোনো কিছু সফল করা যায় না। তো একটা সময় আমাকে দেশ ত্যাগ করতে হয় এবং সেটা বাধ্য হয়ে করতে হয়। উম, তো মামুন খালেদের বিষয়টা আসছে এরকম যে হি ওয়াজ ডিজিডিজিএফআই আফটার 1/11, এবং ওনার তৈরি করা সেট আপ বা ওনার তৈরি করা আপনার মানে অ্যাক্টিভিটিস কন্টিনিউ করেছে আবিদিন নেক্সট ডিজিডিজিএফআই। তো মামুন খালেদ ওয়াজ দি ইনিশিয়েটর, মানে আপনার বলা চলে যে মাস্টার শয়তানের প্ল্যান। রাজা আর কি। হ্যাঁ, মাস্টার প্ল্যানার। যত রকম বিধ্ব মানে বিধ্বংসী কাজগুলার ইনিশিয়েটর সে, সে সবকিছু বানিয়ে দিয়ে গেল। তারপরে সেই জিনিসগুলো আমাদের উপর তখন আসা শুরু করে একে একে। কিন্তু ওনার ওপরেও তো একজন ছিল, উনি তো চাইলেই সবকিছু করতে পারেন না। আহ অবশ্যই। বিষয়টা হচ্ছে গিয়ে তো ওনার উপরে বলতে শেখ হাসিনা ছিল তখন প্রধানমন্ত্রী, এবং আহ, ওনার নির্দেশ ছাড়া তো কোনো কিছুই হয় না। এবং ওনারা যেসব কাজ করেছেন, ওনার আহ, আদেশ বা ওনার উপদেশ বা ওনার ইশারায় করেছেন। আপনি জাস্ট আমি এখন অনেকগুলা এক্সাম্পল দিতে পারবো যে ইভেন ডক্টর ইউনূস সাহেবের আমলেও কিন্তু গুম হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে। আজকে দেখেন বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে এবং জবাবদিহি মূলক সরকার আছে, 1.5 মাস প্রায় হয়ে গেছে। একটা কিন্তু গুম হয় নাই, একটা কিন্তু ক্রস ফায়ার হয় নাই, একটা কিন্তু আপনার সীমান্ত মানুষ মরে নাই। তো বিষয়টা এরকম যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন আপনি জবাবদিহিতার জিনিসটা বোঝেন, বা আপনার রাষ্ট্রে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে উনি প্রাধান্য দেন, তখন কিন্তু এইসব জিনিসগুলো হয় না। আমরা গত 20 বছরে বা ফ্যাসিস্টের 16 বছরে, অ্যাকচুয়ালি আমি কেন 20 বছর বলছি, 1/11 এর পর থেকে 2007 থেকে আপনার 2026, তো 20টা বছর কিন্তু একটা একটা মানে স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে গিয়েছে। আমি যা করব আমাকে কেউ জবাব দিতে হবে না। তো আমি সেই জিনিসটাই বলছি যে মামুন খালেদের ব্যাপারে, অ্যারেস্টের ব্যাপারে আমি তখন বলছি যে আপনার ফিলিংসটা কেমন। যে আপনারা তো একবার ভেবেছিলেন, একসময় ভেবেছিলেন যে আপনাদের আপনারা ধরাছোঁয়ার বাইরে থাকবেন। তো এখন তো জবাবদিহিতার মধ্যে আসছেন। তো ওনাদের ফিলিংস অবশ্য খারাপ হবে না, বিকজ তারা এন্ড অফ দ্য ডে তারা যা করার করে ফেলছেন। আপনার ওনাদের সম্পত্তির হিসাবও নেওয়া দরকার। ওনাদের ইভেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যারা ওনাদের ফ্যামিলি মেম্বার, যেমন আমি জানি মামুন খালেদের 2 সন্তান এখন ইংল্যান্ডে পড়াশোনা করছেন। ওনারা এত টাকা পেয়েছেন কোথায়, বা ইংল্যান্ডে সেটেল। তো আমার মনে জি, হয়, একজন জি একজন আর্মি অফিসার হয়ে এত টাকা, এটা তো পরিমিত টাকা। বেতনটা তো সেটাই এটা বলছি। পরিমিত। তো আমরা এখন সংগ্রাম করে
আপনার দেশের জন্য মানে সবকিছু বিলিয়ে দিয়ে আমরা আমাদের জীবন চালানো আমাদের কঠিন, আর ওরা আমাদের উপর স্টিম রোলার চালিয়ে এখন মানে আহ, সে- সচ্ছলতা কাকে বলে এবং কত প্রকার ও কি কি। তো এই জন্য মামুন খানকে নিয়ে আমার অ্যারেস্ট হওয়ার পরে আমি বিএনপি বা এই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা কিন্তু একদম রুট থেকে শুরু করেছে। বিচার প্রক্রিয়াটা আসবে, এরপরে ফলো আপ আসবে, এক এক করে আসবে, এবং বিচার চলতে হবে। বিচার আম, আমরা দেখে যেতে চাই আমাদের এই জীবদ্দশায়। এটাই আর কি। আপনি যদি আপনার গল্পটা একটু বলতেন, যে আপনাকে যখন তুলে নেওয়া হয় কিরকম চাপ পড়েছিল আপনার ফ্যামিলির উপর, সেই গল্পটাকে একটু সংক্ষেপে বলা যাবে? ওয়েল, আমি প্রথমে আমি বলি 2010 পর্যন্ত আমি মিলিটারিতে ছিলাম, এয়ারফোর্সে ছিলাম, এবং আমার প্রায় 20 বছর সার্ভিস। এবং কখনো কোথাও আমি বা আমার দলীয় পরিচয় বা আমার দলীয় পরিচয় বলতে আমি বাংলাদেশি ছিলাম, এবং দেশের জন্য আমি যখন যা যেখানে যেটা করা দরকার আমি করেছি। কখনো পলিটিক্যাল মোটিভেশন বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমি ইউজ করিনি। তো আমার উপর কেন আহ খড়গটা নেমে আসে তার প্রধান কারণ ছিল, আমি 2010-এর পরে আমি সরাসরি আমাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আমাকে ডাক দেয়। আমিও আম, ওনার নিরাপত্তার জন্য জয়েন করি। এটা আমার আফটার ইউনিফর্ম। আমার তো তখন কোনো বাধা নেই। তারপরে সাইড বাই সাইড আমি এয়ারলাইন পাইলটও ছিলাম। তো আমি কিন্তু সরব ছিলাম, সবসময় অন্যায় প্রতিবাদ করতাম। যে কোনো যখন যেখানে যে কোনো রকম আপনার অবিচার বা অন্যায় হতো, আমি সেটা নিয়ে লেখালেখি করতাম, প্রতিবাদ করতাম। শুধু লেখালেখির মধ্যে ছিলাম না, সীমাবদ্ধ ছিলাম না, এমনকি আমরা টিপাইমুখী বাঁধ, তারপরে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস বিদ্যুৎ, তারপরে আপনার অনেক বিষয় আমরা, তারপরে ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংকের যে লুট, সব নিয়ে আমরা সেমিনারও করেছি, রাজপথেও ছিলাম। তো শেখ হাসিনা যখন দেখলো যে আই এম বিকামিং থ্রেট ফর হার, মানে, এবং যখন কেউ কথা বলার ছিল না, তখন আমরাই কিন্তু কয়েকজন, হাতে গোনা কয়েকজন ছিলাম, আমরা কথা বলতাম। তো এক সময় 2018 জুন মাসে, সরি, এপ্রিল বা মে মাসে পত্রিকায় হেডলাইন আসে বাংলাদেশ প্রতিদিনে যে আমি নাকি আরেকজন মেজর ডালিম হতে যাচ্ছি, এবং আপনার বিভিন্ন রকম মিলিটারি কু বা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছি শেখ হাসিনাকে টপল করার জন্য। তো ওই নিউজ দেখার পরে আমি আতঙ্কিত হয়ে যাই যে আমি তো এমন কিছু গোপনে করছি না, আমি যে যা করছি সরাসরি করছি। বিকজ আমি ভোকাল ছিলাম, আমি অর্গানাইজ আচ্ছা। করতাম, বিভিন্ন ও, রকম সেমিনার করতাম, প্রতিবাদ করতাম, হুম হুম, তারপরে ঠিক আছে। মানুষকে সংগঠিত করতাম। সো ওই কারণে আমি যখন দেখলাম যে ইভেন এটা পেপারেও পত্রিকা চলে আসছে যে আসলে আমাকে এখন ভিকটিম করার প্রক্রিয়াটা শুরু হয়ে গেল আর কি। ও, তো তো কতদিন আগে থেকে ওরা আপনি এটা বুঝতে পেরেছিলেন, এই যে ওটা আবহাওয়াটা তৈরি আমি জাস্ট ওই 2018 ইলেকশনের 6 মাস আগে শুরু হয় আমাকে নিয়ে লেখালেখি। আচ্ছা। তারপরে আমি ওই সময় আমি একবার ইন্ডিয়ায় হয়ে দুবাই পালিয়ে যাই। তারপরে আমি আবার 2018 নির্বাচনের আগে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমি আবার দেশে আসি। যে আমি চেয়েছিলাম যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার আমি করব। বা হুম আপনার তখন তো সবাই পলাতক। 2018 তো হচ্ছে গিয়ে খুবই ডেঞ্জারাস টাইম ছিল শেখ হুম হাসিনার আমলে, এবং প্রচুর গুম, ক্রস ফায়ার। তো আমি ওই জীবনের রিস্ক নিয়েও আবার দেশে আসি। দেশে হুম এসে আপনার ইলেকশনের জন্য যা দলেরকে যতটুকু সহায়তা করার জন্য আমি কাজে নেমে যাই। তখন দেখা গেল যে বিএনপির তো তখন নেতাকর্মী খুঁজে পাওয়া যাচ্ছিল না, বা যারা ছিল তারা তো জেলে। তো আমরাই কয়েকজন মিলে দলটাকে আহ, সাহায্য করছিলাম যে নির্বাচনে বিভিন্ন প্রক্রিয়া বা আপনার কি বলে আহ, আপনার কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন এগুলা। এবং আমাকে হেড অফ মিডিয়ার দায়িত্ব দেওয়া হয়, মিডিয়া মিনস আচ্ছা প্রচার, এগুলা। তখন আচ্ছা। তারা তো, শেখ হাসিনা তখন কি করতো, যারাই কি ছিল বা ভার্নারেবল ছিল, ধরেন বিএনপি কে এলিমিনেট করার জন্য যাদেরকে মনে করতো যে এদেরকে এলিমিনেট করলেই আপনার সুবিধা হবে, একতরফা নির্বাচন করবে যে, তো আমাকে এভাবেই হঠাৎ করে একদিন তুলে নেওয়া হয়। আপনার ডিসেম্বরের ইলেকশনের 16 দিন আগে, মানে রাস্তা থেকে আর কি, র্যাব ও, একটু আর কি।
আচ্ছা। ও র্যাবও তো তখন তো উম, একসাথেই সব কাজ করছিল, ডিজেফাই র্যাব হ্যাঁ, হ্যাঁ, সংযুক্ত হয়ে। হ্যাঁ, জি। তারা টাস্কিং করতো আর কি, এক পার্টিকে আরেক পার্টি কে যাবে ধরতে, এরকম আর কি। তো এভাবেই হচ্ছে গিয়ে শুরুটা আর কি আমার জীবনের। তো আপনার পরিবার কি ভাবছিল যে আপনি বেঁচে ফিরবেন বা এরকম, বা ইলিয়াস আলীর মতো গুম করে ফেলবে, এরকম কি কোনো ধারণা ছিল? ইনফ্যাক্ট, হ্যাঁ, ওরা কখনো ভাবে নাই যে আমাকে আবার ফেরত পাবে, বিকজ তখন তো যাকেই নিয়ে যাওয়া হতো তাকে, তার মানে পরিণতি কি ভয়াবহ ছিল সবাই জানতো। তো আর আল্লাহর রহমত হচ্ছে গিয়ে মিলিটারিতে আমার একটা ভালো রেপুটেশন ছিল। আপনার সবাই আমাকে প্রফেশনাল হিসেবে জানতো। সো আমাকে গুম করার পরে 2-3 দিন প্রচন্ড রকম মিলিটারিতে আপনার বেশ কিছু মানে প্রতিবাদ হয়, নীরব প্রতিবাদ বলতে পারেন, বা তারা যোগাযোগ করার চেষ্টা করেছে এবং আমার পরিবারকে আশ্বস্ত করেছিল যে আমাকে খুঁজে পাওয়া যায়, মানে চেষ্টা করা হচ্ছে। তো 3 দিন পর আলহামদুলিল্লাহ আমাকে যে থানায় বা পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়। বাট এই 3 দিন আমাকে কোথায় রাখা হয়েছে আমি নিজেও জানি না, বিকজ আমার ওই যে, আপনি জানেন তখন ওই যে হুডি পরায়, আপনার হ্যান্ডকাপ। আমি একটুকু বুঝতে পেরেছি যে আমাকে একটা ছোট্ট কামরায় বা একটা, ধরেন 3 ফিট বাই 10 ফিট এরকম একটা কামরায় আমাকে রাখা হয়েছিল আর কি। তো কোনো ধরনের নির্যাতন করছিল তখন? আহ, র্যাব যখন ধরেছিল নির্যাতন, ওরা বলতে আমাকে ওই বিভিন্ন রকম শারীরিক ভাবে, যেমন হাত পা বেঁধে হ্যান্ডকাপ পরানো, পায়ের মধ্যে আপনার কাফ লাগানো, ওইসব আচ্ছা। ওভাবে আমাকে ইন্টারোগেশন করা বা ওই গালাগালি করা এই ধরনের। কিন্তু পরে যখন দেখলো যে আমাকে আসলে গুম করতে পারে নাই বা আপনাকে থানায় দেওয়া হয়েছে, তারপরে যে পুলিশের কাছে হ্যান্ড ওভারের পরে শুরু হয়েছিল আর কি নির্যাতনের চ্যাপ্টারটা। এবং তখন তো আপনার একটা মানসিক চাপও থাকে। হ্যাঁ, আপনার ধরেন আমাকে যখন নেওয়া হয় আপনার 4 মাসের জেলে, আমাকে প্রায় 18 দিন রিমান্ডে নেওয়া হয়। তো হুম। সবচেয়ে খারাপ কাজটা করেছে পুলিশের সিআইডি দিয়ে। এই সবকিছুর পেছনে ছিল যে জেনারেল আপনার জিয়াউল হুম। আহসান। তো এটা তার সরাসরি নির্দেশে হয়েছিল। তো আপনার সিআইডি রিমান্ডের কথাটা আমার সারা জীবন মনে থাকবে, যে কারণ ওখানে আমাকে শারীরিক ভাবে প্রচন্ড টর্চার বা আপনার ইলেকট্রিক শক, তারপরে হোয়াট এভার, মানে যা যা করে আর কি আপনার একজনকে আচ্ছা। রিমান্ডে, মানে মিলিটারি অফিসারের গায়ে হাত দেওয়া এবং মিলিটারি অফিসারদেরকে করা, এই আপনার ওদের যে সিস্টেমটা চালু করেছে, এই যে এগুলা পুলিশকে দিয়ে মিলিটারি অফিসারদেরকে অপমান করা, বা পুলিশকে দিয়ে বা অন্য কোনো সংস্থাদের দিয়ে মিলিটারি অফিসারদেরকে গায়ে হাত তোলা, এই কালচারটা কিন্তু শেখ হাসিনা করে দিয়ে গেছেন। এবং জি। এটা অ্যাকচুয়ালি মানে এত ডেঞ্জারাস পর্যায়ে পৌঁছেছিল যে তারা কাউকে মানুষ মনে করতো না। তারা ভেবেছিল যে দে আর বিয়ন্ড কোশ্চেনেবল, এবং বিয়ন্ড, তাদেরকে কেউ আর ধরতে পারবে না। তো তখন আমি কিন্তু একটা সিআইডি রিমান্ডে বলেছিলাম যে আমি যদি মারা যাই বা তাহলে এই দেশের মাটিতে যেন আমাকে আর দাফন দেওয়া না হয়, বিকজ যে দেশের জন্য আমরা এত কষ্ট করেছি বা যে দেশের জন্য আমরা এত শ্রম দিয়েছিলাম, সেই দেশে আমার ইউনিফর্ম পরা লোকজন যদি আমাকে এভাবে অমানুষের মতো নির্যাতন করে, তো সেই দেশে তো আর আসলে, তখন কিন্তু আমার ভেতর থেকে তখন একটা ক্ষোভ কাজ করে যে হয় আমার মৃত্যু হোক, নাহলে আমি যদি কখনো সুযোগ পাই এদেশ থেকে বের হয়ে চলে যাব, বিকজ এদেশে মানে এই দেশটাতে আর থাকা যাবে না বা থাকা সম্ভব না। ওরা চেয়েছিল আমাকে মেরে ফেলতে, বাট আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। এটাই হচ্ছে একটা, মানে কি বলবো যে আশ্চর্যের বিষয় আর কি। কারণ সিআইডি টর্চারে আমার 3 রাত ব্লিডিং হয়েছিল, মানে ইন্টারনাল ব্লিডিং যেটাকে বলে। আচ্ছা। তো তখন এই জিনিসগুলো মিলিটারিতে বেশ নাড়া দেয়। এবং দেখেন আজকের এই যে জুলাই বিপ্লব বলেন সবকিছু, কিন্তু আমাদের আহ, 1.5 দিনে হয়, বা 1.5 মাসে হয় নাই, বা 36 দিনেও হয় নাই। এটা হয়েছে আমাদের স্যাক্রিফাইস গুলা আস্তে আস্তে। আমি একা না, আমার মতো এরকম হাজারো নেতা কর্মী আছে, বা
সাধারণ মানুষ আছে সামরিক যারা একটু বেসামরিক সাধারণ মানুষ এখন তো দেশের, কমপ্লেন হ্যাঁ, করছে সাধারণ তারা বা এসে। ইভেন ইভেন আপনার গ্রাম একটা চা দোকানদারও আছে যে হয়তো একটা লাইন লিখেছে তাকে গুম করে ফেলা হয়েছে, বা একটা মানে রাজনৈতিক নেতা আছে তা, যেমন আপনি ইলিয়াস আলীর কথা বললেন, জি উনি কি করেছেন? উনি কিছু করেন না, উনি চিপাই মুখী বাদের জন্য প্রতিবাদ করেছিলেন। তো জি, এরকম এবং বহু এটার নাম নেতা কিন্তু কর্মী। রাইট, ওনার দেশকে হ্যাঁ, বাঁচানোর জন্য, মানে দেশের সাথে এটা এখন ওনার রাইট। আমি সেটাই বলছি যে দেখেন এখন, এখন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলেন, জি ও যা ইচ্ছা তা বলতেছে না, বা আপনার মির্জা আব্বাস সাহেবের মতো একজন সিনিয়র লিডার কে ও কোনো কিছুতে ছাড় দিচ্ছে না, কিন্তু দেখেন ওকে কেউ একটা থাপ্পড় দেয় না, একটা চড়ও দেয় না, একটা পুলিশ এসে ওকে অ্যারেস্টও করে না, বিকজ দ্যাট, এইটার জন্যই আমরা কিন্তু এত স্যাক্রিফাইস করেছি যে আমাদের দেশটাকে আমরা চেয়েছিলাম যে ভোটের অধিকার, আমরা চেয়েছিলাম যে মানুষের কথা বলার অধিকার, আমরা চেয়েছিলাম সুশাসন, আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, মানে ইন অল সেক্টর। তো সেটাই বলছিলাম যে নির্যাতনের তো আমরা সাক্ষী, আমরা এখনো লিগেসি ক্যারি করি যে আমাদের মানে সেই ফ্যাসিস্টের, সেটাই আর কি যে, আরেকটা জি, আরেকটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি যে আপনাকে কোনো কিছু স্বীকার করার জন্য তখন কি কোনো চাপ দেওয়া হয়েছিল? হ্যাঁ, মানে তখন তো আপনাকে মানসিক ভাবে ব্রেকডাউন করবে, আর আমরা যেহেতু মিলিটারিতে ছিলাম, আমরা তো উই নো এক্স্যাক্টলি ওয়েন, মানে আমরা কখন ব্রেক করব, মানে বা আমরা কখন আত্মসমর্পণ করব। তো যখন টর্চার এই পর্যায়ে চলে গেছে তখন কিন্তু ওরা আমাকে দিয়ে স্বীকারোক্তি করাতে 164 নিয়েছিল, এবং 164-এ আপনার লেখা ছিল যে আমি সমস্ত কিছু করছি বেগম খালেদা জিয়ার নির্দেশে, এবং শেখ হাসিনাকে ধরেন সাবোটাইজ করার জন্য, বা শেখ হাসিনাকে, বললাম না সেটাই, আপনি বুঝতে পারছেন যে তার সবকিছু করার জন্য আমি সমস্ত কিছু প্ল্যান করছি বেগম খালেদা জিয়ার নির্দেশে, এবং আমার সাথে আরো কয়েকজনের নাম জড়িয়ে একটা সাদা কাগজে আমাকে সাইন করতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে গেল। তখন আমি বলেছি যে তোমরা যা করো করো, আমি আই উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটি, বাট আই এম নট গোয়িং টু রাইট অর সিগনেচার এনিথিং, সাইন এনিথিং, হুম হ্যাঁ, যেখানে অন্য কারো নাম জড়িত থাকবে। জি তখন ওরা বলে যে সাইন করতে হবে। হুম। হুম হুম তো আমি বললাম যে না, আমি সাইন করবো না, এটা ম্যাজিস্ট্রেটের সামনে। তখন তারা কি করে, সিআইডি রিমান্ডের কথা বলতেছি, তখন জি আমার বাসার সামনে লাইভ দেখাচ্ছে সিআইডি আপনার যে আমার ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাবডাক্ট করার জন্য গাড়ি অলরেডি রেডি। তখন দুপুর বেলা, যে আমার প্রতি তাদের টিম পজিশন করেছে, এবং আহ, আমি যদি সিগনেচার না করি ঘন্টা খানেকের মধ্যে, তাহলে তাদেরকে হুম তুলে নেওয়া হবে। তখন আমি তাদেরকে একটা শর্ত দেই যে আমি সিগনেচার করব, বাট অনলি মি, তোমরা যা লেখার লিখো ওখানে, আমি আমি সমস্ত দায়িত্ব নিব, যে হ্যাঁ আমি সবকিছু করেছি, প্ল্যান করেছি শেখ হাসিনাকে, আপনার যা যা করা তোমরা যা লিখছো, আই উইল সাইন অন দ্যাট, বাট এক্সেপ্ট তোমরা আর কারোর নাম জড়াতে পারবে না। তখন তারা আবার আমাকে নিয়ে যায় ম্যাজিস্ট্রেটের সামনে, নিয়ে গিয়ে তখন ওই জায়গাটায় আমি আমার, যখন আমার দেখেন ওরা জানে, হ্যাঁ, আপনি কখন ব্রেক ডাউন করবেন, তো আমার জীবন হয়তো যেতে পারে, কিন্তু আমি তো চাই না আমার জন্য আমার পরিবারের জীবনটা, মানে বা বিষণ্ণ। অলরেডি তো তারা, আমি জেলে, হ্যাঁ, অলরেডি তারা মানে আহ, মানে কি বলবো, সাফারিং এর মধ্যে আছে, তাই না? তো জি আপনার এরপরে আরো সাফারিং আমি দিতে চাইনি, যে আমার জীবন গেলেও তারা যেন ভালো থাকে। এই জন্য আমি তখন বাধ্য হয়ে সিগনেচারটা করতে হয় আপনার ও সিআইডি। এবং আমি জানতাম 164, আপনি জানেন মানে হুম স্বীকারোক্তি হুম দেওয়া, যে আপনি হুম হুম স্বীকারোক্তি দেওয়ার পরে কিন্তু আপনার মানে আপনি একসেপ্ট করে নিয়েছেন আপনি সমস্ত ব্লেম, এবং আপনি কিন্তু এখন হচ্ছে গিয়ে একটা বড় আসামি, এবং আপনাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে পারে। হ্যাঁ, বিকজ আমি তো স্বীকার করে ফেলছি। হুম হুম তো তখন আমি ওই 164 দেওয়া মানে হচ্ছে আপনি আর জেল থেকে বেরোতে পারবেন না। তো এই জিনিসটা, এরপরে অনেক ঘটনা আছে, আমরা তো মিলিটারিতে ছিলাম, অনেক কিছু আমরা জানি, ট্যাকটিক জানি। তো আমি 164 দেওয়ার পরে এরপরে ঘটনা আসে যে
আমি ওই যখন আমাকে, ওরা তো তখন খুশি যে শেখ হাসিনার লোকজন, যে আমি তো আর জেল থেকে বেরোতে পারবো না, সো আই এম নো মোর দ্যাট থ্রেট, তখন তারা আমাকে আবার জেলে পাঠায়। হুম। তারপরে জেলে যাওয়ার সময় আমি প্রিজন ভ্যানে, আমার কাছে লুকানো টাকা ছিল প্রায় 200 টাকার মতো। তো আমি একটা পুলিশ কনস্টেবলকে, এটা তখন এটা জেলখানায় আসা যাওয়ার সময় একটা কালচার যে হুম। আপনি হুম। গোপনে কিছু টাকা ক্যারি করবেন। তো ওই টাকা দিয়ে হয়তো এক বোতল পানি কিনতেও 100 টাকা লাগে তখন জেলখানায়, মানে প্রিজন ভ্যানে। তখন আমি ওই 200 টাকা একটা পুলিশ কনস্টেবল দিয়ে বলছি যে জাস্ট আমার মিসেস কে আমি একটা কল দিব। হুম। কল দিয়ে আমি আমার মিসেস কে বললাম যে আমি 164 দিয়ে দিছি, তোমরা যদি দেশ থেকে এখনই বের হয়ে না দাও, আমি আমার হাতে 90 ডেজ, সম্ভবত 1 মাস বা কতদিনের মধ্যে জানি আপনার 164 উইথড্র করার একটা টাইম থাকে, যে আমি ভুলে দিয়েছি বা আবেগবশত দিয়েছি বা তখন ওদেরকে জাস্ট আমি একটা শর্ট কল দেই। তখন এই কলটা আমার ওয়াইফ আবার রেকর্ড করে ফেলে, মানে, তো রেকর্ড করে তখন সে আপনার ডিজিএনএফ এনএসআই বা আমার মিলিটারি ফ্রেন্ড থেকে শুরু করে সবাইকে এই জিনিসটা পাঠায়। পাঠানোর অনেক পরে এটা স্মার্ট কাজ কিন্তু, করেছিলেন। হ্যাঁ, তো এটা আমার জন্য একটা বেস্ট, যে আমিও কলটা দিতে পারছি, যে নাইলে ওরা যদি না জানতো যে আমি 164 দিচ্ছি, এবং ওরা যদি জেল বাংলাদেশ থেকে না বের হয়ে যায়, হুম। ওরা যদি যখন বের হয়ে গেলে আমি তখন কিন্তু আদালতে গিয়ে বলতে পারি যে এটা আমাকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। জি। তো ওখান থেকে আর কি, আম, আমার ওয়াইফ এই জিনিসটা যখন আমার মিলিটারি কমিউনিটি জানে, তখন তারা সবাই ছিটি করছে, হয়তো কেউ প্রতিবাদ করতে পারে নাই, বাট দে, মানে ধরেন হাসিনার আমলে তো হয়তো 60 জন মানে হাসিনা রেজিমের ছিল, 40 জন কিন্তু নীরব দর্শক ছিল, তারা অনেক কিছু দেখেছে। এখন আপনি দেখেন না সবকিছু বেরোচ্ছে, বিকজ তারা দেখেছে, কিছু বলেনি, চুপচাপ ছিল। আমরা কথা বলেছি বলে আমরা সাফার করেছি। সবাই তো আর কথা বলার হয়তো সাহস থাকে না। না, তো কথা সেই বলার জন্য মতো তখন অবস্থাও ছিল না। অবস্থাও ছিল না, বাট অনেকে আপনার রিস্ক নিতে চায় না, বা হয়তো তার ফ্যামিলির কথা বলে। আমরা আপনার ফ্রন্ট লাইনে ছিলাম বলতে পারেন, যে আমরা অন্যদের জন্য একটা আপনার কি বলবো এক্সাম্পল হয়েছিলাম। সেটার কারণেই কিন্তু এই যে আমাদের লেখালেখি বা আমাদের সাফারিং এর কারণে আমাদের সন্তানরা কিন্তু রাস্তায় নেমেছিল। জি। ইভেন আমি বলবো যে এই জুলাই বিপ্লব কিন্তু আপনার শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, হোয়াট এভার, আওয়ামী লীগেরও ছেলে পেলেও কিন্তু তাদের এই শেখ হাসিনার নির্যাতনের বিরুদ্ধেও কিন্তু জুলাইতে শহীদ হয়েছে। এটার প্রমাণও আছে। ওদের পুলিশের একজন এসপি ছেলে ওই যে মসজিদে আন্দোলনের সময় তার তুলে নিয়ে গিয়ে গুলি করলো, এবং সে পুলিশ তার থানার অধীনে, এবং সেই পুলিশের এসপি কিন্তু তার ছেলের লাশ গ্রহণ করে। সো এই এই স্যাক্রিফাইস গুলা কিন্তু আহ, মানুষের মধ্যে অনেক অনুপ্রেরণা বলতে পারেন। আমরা জি। খুশি যে দেশ স্বাধীন হয়েছে, এ সো আর কি। আরেকটা ব্যাপার যেটা, হ্যাঁ, এই আপনি আপনি নিজেও ডিফেন্সের লোক, তার মধ্যে এই যে সামরিক বাহিনীর কথা বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, যেটাই বলেন না কেন আপনি, সামরিক বেসামরিক, সো এই যারা আছে তাদের প্রতি মানুষের একটা ভরসার জায়গা থাকে, একটা আস্থার জায়গা থাকে যে আমাদেরকে, জনগণকে, দেশকে তারা রক্ষা করবেন। ইভেন তো যখন তারা সেনাবাহিনীর কমিশন লাভ করে তখনও কিন্তু তারা শপথ নিয়ে থাকেন, তাই না? সেখানে মানুষ আস্তে আস্তে যে জিনিসটা করলো, এদের প্রতি একটা ভয় জন্মে গেল, সাধারণ নাগরিকের একটা ভয় জন্মে গেল। আর এই যে গুম খুন নির্যাতন, সবসময় কেন এদের নামগুলো বারবার আসে, র্যাবের নাম আসে, আপনার ডিজিএফআই নাম আসে, সামরিক বাহিনীর নামগুলো আসে, বারবার ঘুরে ফিরে এই নামগুলো কেন আসা তাহলে শুরু করলো? এই এই তাদের মধ্যে এই যে তারা যে তখন যে প্রমিস করেছে, যে শপথ নিয়েছিল, সেটা কেন তারা ভাঙা শুরু করলো? ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ আমরা আসলে মিলিটারি থেকে অনেক আগে থেকে পলিটিসাইজ করে ফেলছি। ধরেন মিলিটারিতে আপনার একটা গ্রুপ আছে যারা আপনার বিভিন্ন রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ইউজ করে পোস্টিং, প্রমোশন, ট্রান্সফার, এই জিনিসগুলা বেশ অনেক আগে থেকেই চলমান। সুবিধা নেওয়া। তো এবারের আপনার আমার আমার চোখে দেখা, ধরেন উপজেলা চেয়ারম্যানের শালা,
হ্যাঁ, এয়ারফোর্স আর্মিতে বা নেভিতে আছে, সে চেষ্টা করে যে কখন একটা ভালো পোস্টিং নিবে, অনেককে ডিঙ্গে, বা দেখা গেল যে তার একটা ক্যারিয়ারের, সে উপরে যাওয়ার কথা না, বা একটা কর্নেল র্যাঙ্ক পাওয়ার কথা না। হ্যাঁ, তার অনেকগুলো সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ডটা ভালো না। হ্যাঁ, পড়ালেখায় ভালো না, অথবা কোনো কোনো না কোনো জায়গায় তার ডিফল্টার, সে হয়তো মিলিটারি ব্যাকগ্রাউন্ড ইউজ করে বা পলিটিক্যাল কানেকশন ইউজ করে সে নেক্সট প্রমোশনটা নিল, এরকম হয়েছে। বিএনপি আমলে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আমলে এটা চরম আকার ধারণ করে। চরম আকার বলতে তখন এরা যখন আপনার নন প্রফেশনাল থেকে আপনার হায়ার র্যাঙ্ক গুলা দখল করে ফেলে, তখন কি হয়, এরা লাগামহীন হয়ে যায়। এবং সরকারকে খুশি করার জন্য, হুম হুম। যে থাকুক সরকারে, হয় বিএনপি থাকুক বা এদেরকে খুশি করার জন্য এরা কি করে, আপনার এই যে শেখ হাসিনাকে খুশি করার জন্য যে এতগুলা গুম, ক্রস ফায়ার, খুন করা হইলো, সে শেখ হাসিনা তো পালাই গেল, আপনারা তো দেশে রয়ে গেলেন, বা আপনাদের কয়েকজনকে নিয়ে গেছে, তো বাকিদের কি করবে? এই কালচার গুলা কিন্তু এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের থেকে থেকে যারা দেশের বাইরে খুব আরাম আয়েসে জীবনযাপন হ্যাঁ, করছে। বিকজ এই আরাম, এই আরাম তো আপনার মানসিক আরাম না। হ্যাঁ, আপনি অনেক মিলিয়ন পাউন্ড, আর তারেক সিদ্দিকী কেন, এত বড় টাইগার তারেক সিদ্দিকী খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম Because হুম। সে লন্ডনে আছে আমি জানি, কিন্তু সে কখনো পাবলিকলি আসতে পারবে না, তো এই জীবনের দরকার ছিল, তাই না? তারপরে আপনার এই যে আবেদিন, বিগ টাইগার, সাবেক এই যে আবেদিন, এই যে মামুন খালেদের পরের আহ, হুম। আবেদিন, সে কম করছে, সে তো সবচেয়ে, এই দুইটাই কিন্তু খারাপ। কিন্তু এখন গিয়ে আপনি আমেরিকায় গিয়া জর্জিয়াতে গিয়া বসে আছে। হ্যাঁ, কারো সামনে আসতে পারতেছে না তো। তো হুম। এই এই যে আপনি যে এত এত ক্ষমতা দেখাইলেন, হ্যাঁ, হুম। বা এত কিছু করলেন, লাভ হইলো কি? ইউ হ্যাভ নো সেটাই। স্পেস টু। আমরা তো সব জায়গায় যেতে পারি, আমরা তো সব গাড়ি, এই জন্য বলতেছি কি, মিলিটারি অফিসারদেরকে যদি আপনি প্রফেশনালি হ্যান্ডেল না করেন, যার যোগ্য, যে যেটার জন্য যোগ্য, বা যে যেখানে থাকা উচিত, তাকে না দিয়ে যদি আপনি ওই যে উপজেলা চেয়ারম্যানের কথায় তার শালাকে আপনি প্রমোশন দিয়ে দিলেন, কিন্তু প্রমোশন পাওয়ার যোগ্য না, বা যে অফিসাররা আপনার কখনো পারেন না। তো আমি আমি আমার পর্যায় থেকে আমার দল বা আমার বিএনপি কে, আমি কিন্তু আহ, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল, কথা হয়েছে, এবং আমার একটা রিকোয়েস্ট ছিল যে উই ওয়ান্ট এ প্রফেশনাল মিলিটারি, এবং হি সেড দ্যাট ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। সো দোজ ডেজ আর ওভার। এখন যদি কেউ ভেবে থাকে, বা হয়তো হ্যাঁ চলপথে কিছু একটা হবে, বাট ম্যাসিভ ওই সংস্কারটা, ওই কালচারটা আমার মনে হয় ভবিষ্যতে থাকবে না। সো হ্যাঁ, ওই কালচারটা থেকে অবশ্যই বের মিলিটারি হয়ে আসতে হবে। মিলিটারি শুড বি ইন ইউনিফর্ম and within the cantonment, and মানে they should not interfere in politics. ওই যে আপনার ওই নেতাকে ও বেশি কথা বলে, ওরা তুলে নিয়ে আসো ডিজিএফআর, ওইসব দিন শেষ। আমরাই বাধা দিব, বিকজ আমরাই মিলিটারি। আমরা জানি এটার রেজাল্ট খুবই খারাপ হয় ভবিষ্যতে, এবং তা নাহলে সেটার আবারও রেজাল্ট একটা 111 হওয়ার চান্স থেকে যায়। না, আর হবে না। বিকজ আমরা কিন্তু এই যে শেখ হাসিনা না থাকলে আমরা আরো মানে শেখাতে আমরা কিন্তু অনেক কিছু বুঝে গেছি, হুম হাউ হুম। মিলিটারি ক্যান বিকাম নন প্রফেশনাল। হ্যাঁ, বাট এদেরকে দিয়ে যদি এখন দেখেন, আওয়ামী লীগ আমলে যত লোক, আমার কাছে 340 অফিসারের নাম আছে বা লিস্ট আছে, ইন থ্রি সার্ভিস, এরা যে কোনো ভাবে সুবিধা নিচ্ছে লাস্ট 16 ইয়ার্সে। কিন্তু আমাদের কথা হচ্ছে কি, উই আর নট গোয়িং টু স্যাক দেম, বাট উই আর নট গোয়িং টু থ্রো দেম আউট অফ ইউনিফর্ম, বাট উই আর গিভিং দেম এ চান্স দ্যাট ইউ অ্যাক্ট প্রফেশনালি, হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ফরগেট ইট। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা থাকলে আজকে কি করতো জানেন? যেদিন ক্ষমতায় প্রাইম মিনিস্টার হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিত। আমাদের মতো 2010 সালে আমি জানিও না আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি জানিও না আমি কারণটা কি। কারণ আমি জানি যে আমার বাবা হয়তো সাইফুর রহমান সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন 10 বছর,
আমার বাবার সাথে তো সেটা আমার বাবার কাজ করেছেন। আমি তো মিলিটারিতে কখনো মানে পলিটিক্যাল কোনো কানেকশন বা পলিটিক্যাল কোনো প্রমোশন বা কোনো হুম। আপনার মানে বাড়তি সুবিধা নেই। তো এই জন্য বললাম যে ওই যে মিলিটারিরা মানে আপনার যা করেছে করেছে, আহ, সামনে সেই দিন আর নাই। দেখেন আরেকটা ছোট কথা বলি, এই যে 1/11 বলেন, তারপরে এই যে জুলাই বিপ্লব বলেন, সবকিছুতে কিন্তু দুইটা যে একটা জায়গায় কাজ করেছে। এই যে বাড়াবাড়ি করে, 1/11 তো মিলিটারি টেক ওভার করার কথা ছিল, করে নাই, কিন্তু বলা হচ্ছে যে মিলিটারি ব্যাক। হ্যাঁ, তারপরে দেখেন 5ই আগস্টের পরে, হ্যাঁ, 5ই আগস্টের পরে আপনার মিলিটারি টেক ওভার করার কথা ছিল, কিন্তু করতে পারে নাই। বলা মানে জাস্ট কারণটা কি জানেন? বিকজ আমাদের মিলিটারি কিন্তু একটা বিরাট পোর্শন, হ্যাঁ, আপনার জাতিসংঘ মিশনের সাথে জাস্ট এই এই কারণে যখন জাতিসংঘ দেখেন 22 তারিখে, 22শে জুন আপনার যখন জাতিসংঘ বলে দিল যে এই আপনার জনগণের উপর এরকম বা মিলিটারি ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, জাতিসংঘ লোগোওয়ালা গাড়ি ইউজ করা হয়েছে, তখন কিন্তু জাতিসংঘ বলছে যে ইউ ক্যানট ইউজ দেয়ার লোগো অ্যান্ড সাইন। যেমন হেলিকপ্টার, জাতিসংঘের হেলিকপ্টার লোগোওয়ালা বা ছাত্রদের হত্যা করার জন্য জাতিসংঘ যখন আহ, বলেছে যে তাদেরকে মিলিটারি উইথড্র করে দিবে, তখন কিন্তু মিলিটারি ব্যাক আপ করে। হুম। এর হুম। আগে কিন্তু 22 তারিখ, 22শে জুন পর্যন্ত মিলিটারি কিন্তু নিজেরাও গুলি করেছে ছাত্র জনতার উপরে, অতি উৎসাহী হয়ে। সো ওই যে আপনার দেখেন, যখন আপনার পেটে টান পড়ে বা আপনার কোনো কিছুতে হয়, তখন কিন্তু তারা ব্যাক আপ করে। কিন্তু এই মানসিকতাটা কিন্তু রয়ে গেছে যে পলিটিক্যালি ইনভলভ হওয়া এবং মিলিটারিতে। এটাই শুধু নয় যে এটা বাইরের বাংলাদেশের অনেক গ্রুপও আছে, যেমন ইউনাইটেড গ্রুপের কথা বলেন, এরাও কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে। যেমন 2010 সালে যেটা হয়েছিল, মইনুল রোডের বাসা থেকে খালেদা জিয়াকে যেভাবে টেনে হিঁচড়ে উচ্ছেদ করা হয়েছিল, এটা কিন্তু পারে না। 3বারের তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রতি একটা রেসপেক্ট দেখানোর কথা। কতটা মানে সাহস পেলে এরকম একটা ঘটনা ঘটে? সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল মুবিন ছিলেন, রাইট, তখন। হুম তো এখন তিনি সিঙ্গাপুরে আছেন। তারপর হুম ডিজিএফআই সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের যখন গ্রেপ্তার হলেন, আজাদ, হ্যাঁ। তখন হ্যাঁ, তখন তিনি এই কথাগুলো বলছেন, প্রশ্ন উঠছেন এবং বলছেন যে ইউনাইটেড গ্রুপ তাদেরকে একটা বিশাল বড় সাপোর্ট দিচ্ছে। এই যে সাহসগুলো তৈরি হওয়া, এই হুম, সাহসগুলো তৈরি করাটাও থেকেও কিন্তু এখন আস্তে আস্তে কালচারটা থেকে হ্যাঁ, বের হয়ে আমরা আসতে হবে। রাইট, ভেরি গুড। আমাদের আমরা কিন্তু এখন মিলিটারিদের কালচারটা বলেছি যে পাওয়ার গেমে মিলিটারি কিভাবে, কিন্তু এই মিলিটারিকে নষ্ট করে হচ্ছে কি আমাদের বিজনেস কমিউনিটি। আমি আজকে হুম। একটা স্ট্যাটাস দিয়েছি, বাংলাদেশের বিজনেস মাফিয়াদেরকে কিন্তু এখনো টাচ করা হয়নি। এই যে সালাম বলেন, বসুন্ধরা গ্রুপ বলেন, দেখেন বসুন্ধরার ছেলে বিদর্ভে কিন্তু ঘুরে বেড়াচ্ছে মুনিয়া হত্যাকাণ্ডে। হ্যাঁ, হুম। আপনার ইভেন ডক্টর ইউনূসও তাকে ধরার সাহস পায়নি। তার মানে কি দেয়ার, আপনার কিন্তু মিলিটারিকে আমরা চাই যে মিলিটারি যারা ইনভলভ ছিল, এই যে বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ বা যত গুম খুন, এদের দে শুড বি পানিশড। বাট ইন বিটুইন 1/11 কিন্তু অনেক ব্যবসায়ী ইনভলভ ছিল, বা যারা আপনার দেশের এই ব্যবসায়ীরা কিন্তু আনটাচেবল এক ধরনের, যে দেশের টাকা পাচার করা থেকে বাংলাদেশটাকে আসলে জিম্মি করে রাখছে এই একটা ফিউ পিপল। আমি জাস্ট আমার খুব ইচ্ছা ছিল যে জুলাই বিপ্লবের পরে ফ্রেঞ্চ রেভলিউশন টাইপের কিছু হবে, ফ্রেঞ্চ রেভলিউশন, কিন্তু এই জায়গাটাও কিন্তু আপনার নষ্ট করে দিচ্ছে কিন্তু এই যে বিজনেসম্যানরা, যে বিচার করতে না দেওয়া বা রেভলিউশনটা তো হয়ে গেল। হুম। হ্যাঁ, কিন্তু এরপরে দেখেন মিলিটারি যদি স্ট্রং হইতো বা মিলিটারি যদি আপনার প্রফেশনাল হইতো, তাহলে কিন্তু একটা দেশের বাইরে যেতে দিত না, স্টে ব্যাক অ্যান্ড ফেস দ্য ল। কিন্তু দেখেন 140, কিন্তু এইসব বিচারও যদি না করেন আপনি, টুডে আর টুমোরো দ্য সেম থিং হুম। উইল রিপিট। আপনি তাদেরকে সেফ এক্সিট দিচ্ছেন কেন? ধরেন আমার কাছে একটা সন্ত্রাসী বা খুনি এসে আমার কাছে আশ্রয় চাইছে, আমি হুম। তাকে হুম। আশ্রয় দিয়ে কি করবো? পুলিশের কাছে ধরাই দিব। দ্যাটস মাই লয়ালটি ফর দ্য হুম। ল। বাট আমি কি করলাম? তাকে রাখলাম, তার বেনিফিটটা নিলাম, তার থেকে হয়তো কিছু সুবিধা নিলাম, নিয়ে তাকে সেফ এক্সিট করে দিছি।
হ্যাঁ, হুম। আমার মনে হয় কি এইসব জায়গায় হাত দেওয়া উচিত, এবং বিজনেসম্যান যারা টাকা পাচার করছে বা যারা এইসব দেশের ক্রান্তি লগ্নে যারা ব্যাকআপ দেয়, মানে নেগেটিভ সেন্সে, তাদেরকেও আপনার এই যে ইউনাইটেড গ্রুপের কথা বললেন, ও ম্যাডাম রে তো চিকিৎসাও করতে চায়নি। না। তো চিন্তা করেন। তো উম, তাদের কিন্তু গ্রেফতার করলে তাদের বিজনেস প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে না, সামান উইল রান দ্যাট, নো নো প্রবলেম। আপনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বা আপনি ওই যে আনবিরদের ধরে ফেলেন, বিকজ এটা তো বাই ল, আপনি যদি ইচ্ছা করে না, বাট এরা তো দেশের ক্ষতি করেছে বা অন্যায় করেছে বা অন্যায়ের সাথে জড়িত। হ্যাঁ, আইনের মাধ্যমে তাদের ধরেন, বা হয়তো আমি মনে করি যে হয়তো সামনে এদেরকে ধরা হবে, বাট হয়তো এখন যদি ধুমধাম ধরে ফেলেন তাহলে হবে কি যে আপনি আইনের শাসনের মধ্যে থাকবেন না, যে আপনি স্বেচ্ছাচারিতা চলে যাবে। আমার মনে হয় যে জনাব তারেক রহমান সাহেব হয়তো সময় নিচ্ছেন বা গুছিয়ে নিচ্ছেন, এবং উনি বিচক্ষণ যেহেতু লোক, হ্যাঁ, লোক। উনি হ্যাঁ। যেহেতু 1-11 দিয়ে শুরু করেছেন, আই এম শিওর উনি গোড়া দিয়েই শুরু করেছেন, নাহলে কিন্তু উনি হয়তো 2014 বা 2018 দিয়েই শুরু করতে পারতেন। তো এবং এটা দরকার আছে বাংলাদেশের মধ্যে, হ্যাঁ, আপনাকে দুর্নীতির একটা যে অবশ্যই, লেভেল লেগে লেগে আছে হ্যাঁ বাংলাদেশের উপরে, তাই না? হ্যাঁ, দুর্নীতি, এই দুঃশাসন, দুঃশাসন, মানে it গুম, has become হত্যা, হ্যাঁ, নির্যাতন, হ্যাঁ, রাইট। একটা লেভেল লেগে আছে এখন। আরেকটা ব্যাপার যেটা 1-11 সময় জরুরি অবস্থা জারি না করেও কিন্তু রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়েও অনেক কিছু করা যেত, সেটাও তারা করেননি যেহেতু তাদের মধ্যে ওই লোভ লালসাটা ছিল। আপনি এতক্ষণ ধরে যে জিনিসটা বলছেন, তবে আমরা আশা করছি যে 11 ষড়যন্ত্রের অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআই সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে যে গ্রেফতার করা হয়েছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং তারা আস্তে আস্তে করে আম, মুখ খুলছেন এবং তারা বলছেন, যেমন আপনি যে জিনিসটা বলা হয় যে ইলিয়াস আলীর গুমের ঘটনা কি একটা লোমহর্ষক ঘটনা, এতদিন মানুষের মনে প্রশ্ন ছিল কি হচ্ছে কি হচ্ছে, উনি মনে হয় বেঁচে আছে, বাচ্চাগুলোও সেই আশায় ছিল আমার বাবা বেঁচে আছে ফিরবেন, তার ওয়াইফও বেঁচে সেই আশায় ছিল যে উনি বেঁচে আছেন। তো এখন মানুষ জানছে এই ব্যাপারগুলো। আবার বলছেন যে বিভিন্ন ধরনের যে আহ, তারা বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নানা রকম কৌশল অবলম্বন করা হয়েছিল, তখন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর কথাও তারা স্বীকার করেছেন। তারপরে যেটা বলেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী যিনি আছেন তাকে গ্রেফতার ও নির্যাতনের দায় অন্যদের উপরেও তারা চাপিয়ে দিয়েছেন, কিন্তু আস্তে আস্তে করে তারা বের করছেন, যদিও তাদের দায়টা তারা নিজেদের উপরে নিচ্ছেন না। আশা করছি সেই জিনিসগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে, না, বের হয়ে আসতেই ক্লিয়ার হবে, হবে। কারণ জি। বের হয়ে আসতে হবে, বিকজ তাহলে হবে কি, এই জিনিসগুলো যত বেশি আপনি এক্সপোজ করবেন, যত বেশি এদেরকে জবাবদিহিতার আনলে, তাহলে ভবিষ্যতের জন্য সবাই সতর্ক হয়ে যাবে। যেমন দেখেন জিয়াউল হাসান, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান, আমার মাত্র 1 কোর্স সিনিয়র। একটা সময় আমরা একসাথে কাজ করেছি সার্ভিসে থাকতে, উই আর জাস্ট লাইক এ ব্রাদার অফিসার। মানে আপনি চিন্তা করেন কতটুকু দাপট বা ক্ষমতা, মানে মানে মিলিটারি হুম। অফিসারদেরকে ধরা বা কে, মানে কতটুকু অসুস্থ হইতে পারে। আজকে দেখেন সে কিন্তু জেলখানায়, সে চিন্তাও করে নাই কখনো যে একদিন আইন তার উপরে আসবে, একদিন তাকেও জবাব দিতে হবে। সো আমি মনে করি যে ওর উচিত ছিল, ডক্টর ইউনূসের উচিত ছিল 1.5 বছরের মধ্যে ওর, মানে এক্সট্রিম, আপনাকে কি বলবো, যে ক্যাপিটাল পানিশমেন্টের নিশ্চিত করা। এদেরকে আর রেখে আপনি ওয়াই, মানে দ্যার ইজ এভিডেন্সেস। হ্যাঁ, আপনাকে ওই যে আমি একটা কথা বলতেছিলাম ফ্রেঞ্চ রেভলিউশনের কথা, 3 মাসে 30,000 আপনার ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিয়েছে, ব্যবসায়ী থেকে শুরু করে যারা যারা আপনার করাপশন, করাপ্টেড পলিটিশিয়ান, মিলিটারি। হ্যাঁ, দেশের করে সে ফ্রেঞ্চ রিভলিউশনের পরে কিন্তু সে ফ্রেঞ্চ কিন্তু ঘুরে গেছে, হুম। নেপোলিয়ান। হ্যাঁ, তো আমাদের দেশে কিন্তু ওই ফ্রেঞ্চ রেভলিউশন চেয়ে বড় রেভলিউশন হয়ে গেছে জুলাইতে। বাট এই যে আপনার অনেক পরিবর্তন দরকার, এখনো অনেক সাহসী কিছু মানুষকে আসতে হবে, প্রশাসনে বলেন, ক্ষমতায় বলেন। হুম। হ্যাঁ, এবং আপনাকে সাহস করে আপনার মাফিয়াদের দমন করতে হবে, এবং যারা হুম। অন্যায় অবিচার করেছে গত 50 বছরে, আমি শুধু হুম। হাসিনার 20 বছরের কথা বলতেছি না, হুম। এনিওয়ান
দেশের সম্পদ লুট করেছে, আপনার রাষ্ট্রকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, এবং হুম। রাষ্ট্রের ক্ষতি হয়েছে এমন চুক্তি বা এমন কিছু করেছে, দে অল নিড টু বি টেকেন কেয়ার অফ। হ্যাঁ, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে, যেমন রাষ্ট্র থেকে আর আর কোনো সুবিধা তারা নিতে না পারে, অ্যাটলিস্ট এটাও এনশিওর করতে হবে। বিচার হয়তো আপনি করতে পারবেন না, অনেক এভিডেন্স নাই, কিন্তু আমরা তো মানে অনেকে দেখে, অনেকে শুনে, হ্যাঁ, বাট তারা যেন সুবিধাটা না নিতে পারে। তো জি। না হলে কিন্তু এই রাষ্ট্র আবার বিপদে পড়বে। কারণ হুম। আমাদের না, তো এরকম একটা, জি, বলেন। অ্যাকচুয়ালি তিন ধারার রাজনীতি চলে এদেশে, বাংলাদেশে। একটা হচ্ছে বাংলাদেশি, একটা হচ্ছে পাকিস্তানি, একটা হচ্ছে ইন্ডিয়ান। বাট আপনি তো এদের মধ্যে একটা ব্যালেন্স অফ কোঅর্ডিনেশন বা ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে চলতে হবে। তো আমরা তো কাউকে বাদ দিতে পারতেছি না। দেখেন আপনার, আমি নাম বলতে চাই না, তো বাট আপনাকে এনশিওর করতে হবে যে এই তিন জায়গা থেকে কোনো কেউ যেন সুবিধাটা না নেয়, এবং কেউ যেন এই বিচার প্রক্রিয়াটাকে বাধা না দিতে পারে। তো আমি বলতেছি যে এই সুশাসন বা ওইসব বিচার কন্টিনিউ করাও দরকার। জি, এরকম একটা আদারওয়াইজ চিফ প্রসিকিউটর এই কথাটা কিন্তু বলেছেন যে ১/১১ গুম খুন ক্রস ফায়ার বা শাপলা চত্বরে হত্যায় জড়িত কাউকেই কিন্তু ছাড় দিবেন না, এরকম একটা কথা উনি বলেছেন। এবং বিগত ১৫ বছরে সারা দেশে যত ক্রস ফায়ার হয়েছে ও তার তালিকা করতে তদন্ত সংস্থাকে কিন্তু তিনি নির্দেশও দিয়েছেন। তো আমরা কিন্তু অনেকটা আশাবাদী। অবশ্যই আমিও আশাবাদী, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই ভালো হওয়ার চেষ্টা করছে। তো আমার কথা কি, আপনি ভালো, আপনি র্যাবে ছিলেন, র্যাবে কম না হলেও আপনার ধরেন ২-৩০০ অফিসার এই গত ২০ বছরে কাজ করেছে না? হুম, হুম। পুলিশ বা আর্মি সব মিলে ৫০০ মেম্বার। আপনি তাদেরকে বলেন যে এনিওয়ান কামস আউট উইথ দ্য ট্রুথ, হ্যাঁ, তোমাকে একটা একটা সাধারণ ক্ষমা, বা তোমাকে মানে একেবারে রাজসাক্ষী আর কি, যে তুমি রাজসাক্ষী দাও, তোমাকে সাধারণ ক্ষমা দাও, কিন্তু ইউ শুড টেল দ্য ট্রুথ ফর হোয়াট হ্যাপেন। হ্যাঁ, কারণ এরাই তো করেছে, এরাই দেখেছে। হয়তো আপনি পাশে ছিলেন বা আপনি অফিসে ছিলেন, আপনি কোনো না কোনো জায়গায় ছিলেন, আপনার আহ, ঘরের ভিতরেই ঘটনাটা ঘটেছে। সো আমার মনে হয় উম, খুব জোরে সোরে এই কাজটা করতে হবে। উম, না হলে আমরা কিন্তু হেরে যাব। হুম। কারণ যারা করেছে তারা ইন্টেনশনালি করেছে, এবং তারা নিজেরা করেছে, এবং দে শুড বি পানিশড এবং আইডেন্টিফাইড। এটা এমন না যে আমাকে পোস্টিং দিয়েছে, আমি ওখানে কোনো কাজ করি নাই। হ্যাঁ, আপনি অ্যাডমিনে ছিলেন, কিন্তু আপনি জানতেন এই ঘটনা, বা আপনি অপারেশনে ছিলেন। ইউ অল আর ইনভলভ। হ্যাঁ, ইলিয়াস আলী গুমের পিছনে শুধু কি আপনি বলেন মামুন খালেদ জড়িত ছিল বা জেনারেল জিয়া ছিল? তো ওই ইলিয়াস আলীকে গুম করতে গিয়ে আপনার উনি সিলেটে গেছেন। আমি তখন কিন্তু আই আই নো এভরিথিং সামহাও। হ্যাঁ, উনি সিলেটে গেছেন, সিলেটের র্যাব, উনি ফ্লাইটে ঢাকা এসেছেন। সিলেটের র্যাব ওনাকে তথ্য দিয়েছে ঢাকাকে, যে হি ইজ অন দ্য ফ্লাইট এন্ড হি ইজ কামিং টু দি ঢাকা। ঢাকার জিয়াউল হাসান তার টিমকে বলেছে, ওকে ফলো হিম। উনি সোনারগাঁয়ে একটা মিটিং এ ছিল, ওখান থেকে বেরোর সময় ওনার গাড়ি সদ্য কিডন্যাপ করে নিয়ে যায়। এখন কথা কি, আপনি কি যারা খুন করছে, যারা শুধু ওই যে ধলেশ্বরী নদীতে গিয়ে ওনাকে যে মেরে ফেলছে, ইউ 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 অনলি লুক ফর দ্যাট? আর এই টিমে তো ২০-২৫ জন ছিল পুরো নেটওয়ার্কে। ওই ডোন্ট টু ক্যাচ অল দেম, তাই না? এবং ওই সময় এই র্যাবে যারা ছিল, এটা তো কোনো ব্যাপার না বের করা। এবং চৌধুরী আলমের কেস তো সেম। আপনার একটা টিম তো ৪-৫ জন গিয়ে কাজ করে না, একটা টিমের পিছনে অনেকগুলো নেটওয়ার্ক কাজ করে, ইনফরমেশন কাজ করে, ফলো কাজ করে, অনেক কিছু। সো আমার মনে হয় কি, এই বেছে বেছে একজন জিয়াকে আপনি ধরছেন, বাকিরা বাকিরা তো বসে আছে চুপচাপ। দে আর কিলার। ওরা কিন্তু অভ্যস্ত মানুষ খুন করে। আপনি আজকে তাদেরকে যদি নোটিফাই না করেন বা তাদেরকে না জানান, আপনি লিখে রাখেন, দে দে উইল কাম, দে উইল কাম আপ, এবং তারা রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর, আমি কি বলবো, থ্রেট। হ্যাঁ, তো কিন্তু অতটুকুই না, তার আশেপাশে যারা জড়িত ছিলেন সেটা একটা ব্যাপার।
তার থেকেও বড় ব্যাপার যেটা চেইন অফ কমান্ড যেটা এবং আসে। দেখেন, আমরা কিন্তু আহ, অন্য কোনো রাষ্ট্রের ইশারা গুলাও আমাদের জানতে হবে, তাদেরকেও জবাব দিতে হবে। অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা কিভাবে জড়িত ছিল এগুলো এখন ফ্ল্যাশ করতে হবে। আমরা কিন্তু হাফওয়েতে বিচার করতে পারবো না। এই মামুন খালেদকে নিচে বা ওই যে আপনার জিয়াকে নিয়েছে, ওরা কিন্তু এখনো কিন্তু ইন্ডিয়ার কথা বলে নাই। কারণ টিপাই মুখে বাদ ইলিয়াস আলী সাহেব তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন। তো এই জায়গাটায় নিশ্চয়ই অন্য কোনো রাষ্ট্রের ইঙ্গিত ছিল। তো সেই জিনিসগুলোও আমাদেরকে জানতে হবে, যে কোনো রাষ্ট্রের আপনার কারণে বা কোনো রাষ্ট্রের ইশারায় এই ঘটনাগুলো ঘটেছে। জি। না, এবার যদি আমি একটুখানি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথায় প্রসঙ্গে আসি, ওনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, গ্রেফতারের কথা আসছে, এইটা কি রাজনৈতিক প্রতিহিংসা বলে আপনি মনে করছেন, বা কেন এমনটা হবে? এটা 200% রাজনৈতিক প্রতিহিংসা, বিকজ আপনার 111-এর বিএনপি সরকার ক্ষমতা ছিল, হুম হুম তাই না? তো তখন আপনি অনেককে হ্যাপি করতে পারেন না। যেমন আপনার ওই যে উম, মাসুদ উদ্দিন, হ্যাঁ, তাকে আপনি তার কর্নেল হওয়ার কথা না, তাকে ব্রিগেডিয়ার বানালেন বিএনপি। মানে বিএনপি মেড হিজ মিস্টেক এন্ড না, তারা এটা তো তাদের হয়, এটা তো হয়, তাদের হুম, আত্মীয় স্বজন যে যখন হ্যাঁ, ক্ষমতায় থাকে তাদের আত্মীয় যারা স্বজনকে হলো একটু। হ্যাঁ, মাসুদ উদ্দিন ছিল তার মামা, ওনার মামা হুম হুম ছিলেন। এখন মামা বলতে কি, ওই যে বললাম না, রাজনৈতিক যে চেয়ারম্যানের ছিল, হয়তো কোনো দূর সম্পর্কের খালাতো ভাই, মামাতো ভাই, মামা। এখন যেমন অনেকে ওনাকে ভাইয়া টাইয়া বলেন, হ্যাঁ। তো এইসব জিনিসগুলো হয়তো কি উনি এখন কিন্তু এগুলো সব বুঝেন। হুম হ্যাঁ, মানে যে যে রিলেশনশিপ বিল্ড আপ উনি কিন্তু হি হ্যাজ লার্ন এ লট। হ্যাঁ, তো এই মাসুদ উদ্দিনরা কি করলো, ওনার মানে ওই যে উচ্চাকাঙ্ক্ষা, পলিটিক্যাল ভিশন, হ্যাঁ, উনি কর্নেল হওয়ার কথাটা, উনি ব্রিগেডিয়ার মেজর জেনারেল সবকিছু হয়েছেন, কিন্তু 9 ডিবের জিওসি। সো একটা হুম হুম সময় দেখা গেল যে উনি আর পায় নাই কিছু। তো 111 হওয়ার পরে উনি বলছে যে ও মানে আমি এত কিছু করলাম, তা তুমি আমাকে দিলা না, এখন প্রতিশোধ নেওয়ার টাইম। লুক এট হিম, মানে একটা মিলিটারি অফিসার, হ্যাঁ, রিলেটিভ, যে তার হ্যাঁ মধ্যে রিলেটিভ তুমি এত ফ্যাসিলিটিস হ্যাঁ নিয়েছেন, হুম, বিশ্বাসঘাতকতা যেটাকে বলা হ্যাঁ, হয় এক কথায়। বিশ্বাস। এবং আমি শুধু বিশ্বাসঘাতক, এটা আমাদের পলিটিক্যাল মিস্টেকও। মানে এই যে আমাদেরকে এই যে প্রশ্রয় দেওয়া বা এদেরকে কাছের মানুষ মনে করা, এই যে আবু রুসর ঠিকই বলেছেন যে খুব বেশি আপন মনে করে, বা মানে যারা বেশি বিএনপি হুম হতে, মানে যাদেরকে বিএনপি তখন যাদেরকে খুব বেশি আমাদের মনে করেছে, তারাই বিএনপি কে বড় বার্তা দিয়েছে তখন 111-এর সময়। এই যে মঈনুল আহমেদ বলেন, হুম ডক্টর ফখরুদ্দিন সাহেবের কথা তো দেখলাম, ওনার কথা কিন্তু কেউ বলে না। উনিও কিন্তু বড় বেইমানিটা করেছেন। আপনি জানেন কিনা জানি না, আমার বাবা যেহেতু সাইফুর রহমান সাহেবের সাথে ছিলেন, প্রয়াত সাইফুর রহমান সাহেব, ফখরুদ্দিন সাহেবকে কিন্তু কেউ চিনতো না। উনি বিশ্ব ব্যাংকে একটা জায়গায় ভালো পদে চাকরি করতেন। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানোর জন্য লোক খোঁজা হচ্ছিল। এই ডক্টর ফখরুদ্দিন সাহেবকে উনি নিজে ফোন করে ঢাকায় আনেন, আনে বলছে যে ইউ টেক ওভার। হ্যাঁ, দিস। তো ওনাকে এই যে আমরা যে লোক ডেকে এনে এখন হাই কোয়ালিটির লোক ডেকে এনে বিভিন্ন জায়গায় বসায় দিই, এটা কিন্তু আপনার প্রথমে আপনার ন্যাশনালিস্ট হতে হবে, এবং ন্যাশনালিস্টের মধ্যে থেকে আপনাকে বেছে দেশীয় পণ্য কিনে হবে না, একটা জিনিস আছে না, আপনি হুম হুম দেশীয় লোকজনকে, আপনি ডোন্ট গিভ এনিওয়ান ফরেন ন্যাশনাল। কারণ আমি যদি আজকে ব্রিটিশ ন্যাশনাল হই, বা আমার কিন্তু এখন দুইটা দেশের প্রতি একটা মায়া আছে, তাই না? আমি অ্যাবসলিউটলি এখন এখন কিন্তু বাংলাদেশি কিনা, মানে বিকজ অফ কালচার অ্যান্ড নেচার অ্যান্ড লিভিং। সো আপনি বাংলাদেশটাকে চালাতে হলে আপনাকে অবশ্যই এক্সপার্টিস খুঁজতে হবে, বাট ইউ বেটার সিলেক্ট ইট ফ্রম দি হোম। ইফ there is no other option, then go মানে look for outside. তো আমার মনে হয় এখনো মনে হয় কিছুটা আমাদের লেসন লার্নিং এর দরকার আছে, বা আমরা দেখতেছি যে এখনো কিছু ভুল হচ্ছে এইসব জায়গায়। তো ডক্টর ফখরুদ্দিন সাহেবও কিন্তু এরকম পিক করা বেস্ট, বাট হি বিট্রেড লেটার, তাই না? উনি তো ওই 111-এর, উনি যদি ওই যে আপনার শাহাবুদ্দিন সাহেবকে এভাবে আহ সম্ভবত ইয়াজউদ্দিন ছিলেন না,
হুম। 1/11-এর সময়। তো ওনাকে এভাবেই উম, আহ, উম, আপনি কি করে এক ঘরে করে যে আপনার তত্ত্বাবধায়ক বাতিল করে বা আপনার মিলিটারি ব্যাকআপ গভর্নমেন্ট করে উনি নিজেও ইস্যু বা যে মনি আহমেদ যা করছে তাকে স্টপ করা যেতে পারতো যে ডোন্ট ডু দিস বা এত কিছু করার দরকার নেই, একটা ইলেকশন তবে হবে ফেয়ার, ফ্রি এন্ড এইটাও ফেয়ার। বলা যেতে পারে যে যে 1/11-এর যে কৌশলটা তারা তখন তৈরি করেছিল, আর একটা যে ব্যাপার ছিল -2, হ্যাঁ, যে ফর্মুলাগুলো মাইনাস আমরা টু করতে গিয়ে ওই যে মানে ম্যাডাম কেও বা শেখ হাসিনার সাথে পরে আন্ডার মানে 1/11টা তো একসময় আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম। হুম হুম মানে প্রথম দিকে কিন্তু খুব ভালো কাজ হচ্ছিল। আপনি কি ওই যে বিজয় সরণির ওইখানে দেখেছেন কিনা আপনার ওই যে একটা ফ্লাইওভার হয়েছে হুম স্ট্রেইট, হুম যেটা কোনো সরকারি করতে পারে না, কিন্তু 1/11 সময় কিন্তু রাতারাতি ওই ফ্লাইওভারটা হয়ে গেছে। তো হুম। কাজ কিন্তু প্রথম দিকে খুব ভালো হয়েছে, কিন্তু পরের দিকে কমপ্লিটলি একদিকে সরে গেছে। মানে সেটা কি বিএনপি কে বিএনপিকে কিভাবে তখন নেতৃত্ব ঠেকানো শূন্য যায়, করার জন্য? আপনার কি মনে হয় নেতৃত্বে সেটাই ছিল? বিএনপি কি আমরা আপনি anything, it should depend on the people. Let people to decide, not the cantonment or not the conspiracy decide who will be the power. So এই যে ডেস্ট্রয়টা করে দিয়েছে মঈন ফখরুদ্দিন বলেন যাই ওই সময়, দে অল শুড বি লায়াবল। এদেরকে আসলে ওই যে ফখরুদ্দিন যখন বিদেশে বসে আছে, তারপরে এই যে আবেদিন, এদেরকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এসব কেটে মামলা করে এদেরকে ওই যে দিয়ে ধরে নিয়ে আসা উচিত এবং বিচার বাংলাদেশে করে ফেলানো উচিত, সো দ্যাট ইভেন বিএনপিরও যদি এখন এইসব কনস্পিরেসি করে, আই উইল গো এগেনস্ট দেম। আই ওয়ান্ট এ ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ। হ্যাঁ, এবং ওই কনস্পিরেসি করে বা আপনার এই ভোট ট্রিকিং করে বা ব্যালট বাক্সতে আপনার ছিনতাই করে বা ব্যালট বাক্স ভরে ব্যালট ছাপায় ক্ষমতায় আসার যে এইসব জিনিস যদি বন্ধ না করতে পারি, তাহলে আমরা আরো পিছিয়ে যাবো। মিডিয়ার ভূমিকা কেমন ছিল তখন আপনার মনে হয়? আহ মিডিয়া তো ছিলই না, আপ- সব তো শেখ হাসিনার। হ্যাঁ, হ্যাঁ, শেখ হাসিনা আপনার দেখেন, আমি সো হ্যাপি যে আমার দেশ যা ইচ্ছা তা, ইভেন মিথ্যা কথা লিখতেছে, মানে ব্যাশিং খাচ্ছে বা লোকজনের তিরস্কার পাচ্ছে। হ্যাঁ, সব ওদের আসলে প্রথম আলো মাহমুদুর রহমান থেকে শুরু করে এদের সবাইকে আসলে পাবলিকে আপনার মাফ চাওয়া উচিত, একদম হাত জোর করে যে আমি জীবনে আর কখনো মিথ্যা কথা বলবো না। আপনি বিএনপির বিরুদ্ধে লেখেন, আপনি আওয়ামী লীগের পক্ষে লেখেন, আপনি বিএনপির পক্ষে লেখেন, আওয়ামী লীগ বিরুদ্ধে সত্যটা বলেন শুধু। আপনাকে এই, তাহলে মানে আ- আপনার আমাদের দেশটা তখন দেখা যাবে যে অন্য দেশের জন্য একটা এক্সাম্পল হয়ে যাবে। যে আপনি দেখেন রেভলিউশন কিন্তু বাংলাদেশে হয়েছে, এরপরে কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, হোয়াট এভার, মানে ফার্স্টে তো কায়রোতে এই যে মিশর যেটাকে বলে, হুম ওখানে হুম একটা জিনিস কিন্তু কেউ শুরু করে, তারপরে হুম কিন্তু হুম। ওইটা মানে তারপর আপনার স্প্রেড করে। সারা বিশ্বে চলে যায়। তো আমার মনে হয় বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু ওয়ার্ল্ডের জন্য একটা এক্সাম্পল হওয়ার মানে সুযোগ আসছে। হ্যাঁ, আমরা হয়তো ভাবতাম যে হ্যাঁ ডেমোক্রেসি বলতে আমেরিকাকে বুঝি, ডেমোক্রেসি বলতে ইউকে কে বুঝি, একদিন আমরাও আমাদেরকেও বলবো যে হ্যাঁ তাদের ডেমোক্রেসি প্রসেসটা আমরা ফলো করব। আমার ইচ্ছা, জানি না আল্লাহ না, কতটুকু কবুল করেন। অবশ্যই অবশ্যই করবে, এবং সেই আশাটা রেখেই আজকে আমরা হুম। আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ ওয়াহিদুল নবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এসেছেন, আপনার মনের অনেক কথা ব্যক্ত করেছেন। আমাদের বাংলা ওয়ান টেলিভিশন চ্যানেলে যারা আছেন দর্শক, তারাও অনেক কিছু জেনেছেন আপনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপা আপনাকেও এবং বাংলা ওয়ান টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ যারা দেখেছেন। আসসালামু আলাইকুম। জি, সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া বাংলা ওয়ান টেলিভিশন 24 ঘন্টা দেখতে পাবেন আপনার লোকাল টিভি বক্স, আমাদের নিজস্ব অ্যাপস কিংবা ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক এবং ইউটিউব তো আছেই। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ওয়ান টেলিভিশনের সাথেই থাকুন।